বৃদ্ধ মাধব শিরোমণি মশাই শিষ্য বাড়ি যাচ্ছিলেন। বেলা তখন একটার কম নয়। সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে। জ্যৈষ্ঠ মাসের খড় রৌদ্রে বালি গরম, বাতাস একেবারে আগুন। মাঠের চারিদিকে কোনো দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না। এক আধটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন। মাঠের ঘাস রোদ পোড়া কটা। ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল, আর গায়ে রাখা যায় না। এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিঁধছিল। জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল, এ কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকেই বলেছিল। তবু তিনি কারোর কথা না শুনে জোর করেই বেরুলেন। সে কেবল বোধহয় কপালে দুঃখ ছিল বলেই। পশ্চিম দিকে অনেক দূরে একটা উলু খড়ের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল। যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে খড় বালির সমুদ্র। ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল। গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল, জিভ জড়িয়ে আসতে লাগলো। তৃষ্ণা এত বেশি হলো যে সামনের ডোবার পাতা পচা কালো জল পেলেও তিনি আগ্রহের সঙ্গে তা পান করেন। কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত 4.5 ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না, তা তো তাকে কেউ কেউ বাজারেই বলেছিল। এ কষ্ট তাকে ভোগ করতেই হবে। ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে নিয়ে উঠতে লাগলেন। তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরোতে লাগলো। জিভ জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না, ধুলোর মতো শুকনো। চারিদিকে ধু ধু মাঠ খড় রৌদ্রে যেন নাচছে। চকচকে বালিরাশি রোদ ফিরিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে এনে ফেলছে। অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন। মনে হতে লাগলো একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পাই তাহলে চুষি। জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে আসতে লাগলো। তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা, পাহাড়পুরের কাছারির ইদারার জল সে তো একেবারে বরফ। কবে তিনি শিষ্য বাড়ি গিয়েছিলেন, বৈশাখ মাসে তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল। সে জল একেবারে হিম, খাবার সময় দাঁত কনকন করে। আচ্ছা, এখন যদি সেই রকম এক ঘটি জল কেউ তাকে দেয়, তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত শুকিয়ে উঠল। এ মাঠটাকে এই অঞ্চলে বলে কচুচুষির মাঠ। তার মনে পড়ল তিনি শুনেছিলেন এ জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই। আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যিই প্রাণ হারিয়েছে। গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। অসহ্য জল তৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির উপর ছটফট করে প্রাণ হারিয়েছে। সত্যি তো, এখনো তো 2 ক্রোশ দূরে গ্রাম। যদি তিনিও, শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন। এই পথ হাঁটার শেষে কোথায় যেন এক ঘটি ঠান্ডা কনকনে হিম জল তার জন্যে কে রেখে দিয়েছে। পথ হাঁটার বাজি জিতলে সেই জল ঘটিটাই তার যেন পুরস্কার। এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন। 8 ক্রোশটা পথ চলে
উলুখড়ের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধহয় আর আধ ক্রোশ পথ দূরে একটা বট গাছ। গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে, না থাকে ছায়া তো আছে। বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র, চারপাশটা নতুন জালার জল, একপাশে একরাশি কচি ডাব, এক ধামা ভিজে ছোলা, একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড়, একটা ছোট ধামায় আধ ধামা বাতাসা, বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা। একজন জালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে, আর লোকে বাঁশের খোলের মুখে অঞ্জলি পেতে জল পান করছে। গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মশাইকে তারা খুব খাতির করলে। একজন জিজ্ঞাসা করলে, ঠাকুরমশাইয়ের আগমন হচ্ছে কোথা থেকে? একজন বলল, আহা, সে কথা রাখো, ঠাকুরমশাই আগে একটু ঠান্ডা হন। শিরোমণি মশাই সেখানে বসলেন। সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় 2-3 বিঘা জমি জুড়ে আছে। হাতির সুরের মতো লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে। একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বটপাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্যে। আহ, কি ঝিরিঝিরি হাওয়া! এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরিঝিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল। তারপর শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন, এ জলসত্র কাদের? আগে ওই আমডোবের বিশ্বাসদের, সীমন্ত বিশ্বাস আর নিতাই বিশ্বাস, নাম শুনেছেন? শিরোমণি মশাই বললেন, বিশ্বাস? সদগোপ? আগে না, কলু। সর্বনাশ! নতুন মাটির জ্বালা ভর্তি জল ও কচি ডাবের রাশি দেখে পিপাসার্থ শিরোমণি মশাই যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পূরের মতন উবে গেল। কলুর দেওয়া জলসত্রে তিনি কি করে জল খাবেন? তিনি নিজে যে এবং তার বংশ চিরদিন অসূত্রে প্রতিগ্রাহী। আজ কি তিনি ভাগ্যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন, নইলে এক্ষুনি তো। শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন, এই জলসত্র কদিনের দেওয়া? তা আজ 15-16 বছর হবে। সীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাস এই জলসত্র বসিয়ে যায়। সে হয়েছিল কি বলি শুনুন। বলে লোকটা কাহিনী বলতে আরম্ভ করলো। আমডোবের তারাচাঁদ বিশ্বাস যখন ছোট, 14-15 বছর বয়স, তখন তার বাপ মারা যায়। সংসারে কেবল 9 বছর বয়সী একটি বোন ছাড়া তারাচাঁদের আর কেউ ছিল না। ভাই বোনে মাথায় করে কলা, বেগুন, কুমড়ো এসব হাটে বিক্রি করত। এতেই তাদের সংসার চলত। সেবার বৈশাখ মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তালশাঁস বিক্রি করতে গিয়েছিল। ফেরবার সময় তারাচাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না। নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা 4.5 ক্রোশের বেশি হবে তো কম নয়। কোথাও একটা গাছ পর্যন্ত নেই। বৈশাখ মাসের দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তারাচাঁদের ছোট বোনটা অবসন্ন হয়ে পড়ল। তারাচাঁদের নিজের মুখেই শুনেছি। ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে, দাদা, আমার বড্ড তেষ্টা পেয়েছে, জল খাবো। তারাচাঁদ তাকে বোঝালে, বললে, একটু এগিয়ে চ, রতনপুরের কৈতর্প পাড়ায় জল খাওয়াবো। সেই একটু এগিয়ে মানে 2 ক্রোশের কম নয়। আর খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল। বারবার বলতে লাগলো, ও দাদা, তোর 2টি পায়ে পড়ি, দে আমায় একটু জল। তারাচাঁদ তাকে কোলে তুলে নিয়ে এই বটগাছটার ছায়ায় নিয়ে এসে ফেলল। ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না। তারাচাঁদ তার অবস্থা দেখে
তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল। এখান থেকে 8 ক্রোশ তফাতে রতনপুরের কৈতর্পপাড়া থেকে 1 ঘটি জল এনে দেখে তার ছোট বোনটা গাছতলায় মরে পড়ে আছে। তার মুখে একটা কচুর ডগা। এই বটগাছটা তখন ছোট ছিল, ওরই তলায় অনেক কচু বন ছিল। তেষ্টায় যন্ত্রণায় মেয়েটা সেই কচু ডগা মুখে তুলে রস চুষেছিল। সেই থেকে এই মাঠটার নাম হলো কচু চুষির মাঠ। তারাচাঁদ বিশ্বাস ব্যবসা করে বড় লোক হয়েছিল। শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো, দাদা, ওই মাঠের মধ্যে সকলের জল খাওয়ার জন্য তুই একটা জলসত্র করে দে। তাই তারাচাঁদ বিশ্বাস এখানে এই বটগাছ প্রতিষ্ঠা করে জলসত্র বসিয়ে গেছে। সে আজ 15-16 কি 20 বছরের কথা হবে। ঠাকুরমশাই, কচুচুষির মাঠের এই জলসত্র এদিকে সকলেই জানে। বলবো কি বাবা ঠাকুর, এমনও শুনেছি যে মাঠের মধ্যে জল তেষ্টায় বেঘরে পড়ে ঘুরপাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে। একটা ছোট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে, ওগো, আমি জল দেবো গো, তুমি আমার সঙ্গে এসো। লোকটা তার কাহিনী শেষ করলে, তারপর বললে, সত্যি মিথ্যে জানি না ঠাকুরমশাই, লোকে বলে তাই শুনি। বৈশাখ মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে। লোকটা 2 হাতে নিজের কান মলে কপালে 2 হাত ঠেকিয়ে এক প্রণাম করলে। বেলা পড়ে এলো। কত লোক জলসত্রে আসতে যেতে লাগলো। একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠল। ঘেমে সে নিয়ে উঠেছে। একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা, গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো। এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল। বটতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল নিয়ে হাত পা ধুয়ে নিল। একজন বললে, আব্দুলের মা, একটা ডাব খাওয়া? আব্দুলের মা একগাল হেসে বললে, তা দেও দেখি মরে, আজ একটা খাই, মরবো তো খেয়েই মরি। একজন লোক পরনে টাটকা কোড়া কাপড়ের ওপর নতুন পাট ভাঙা ধবধবে সাদা টুইলের শার্ট, হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায়ে 1 পা ধুলো, বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল। কেউ জিজ্ঞাসা করল, সমীরুদ্দি মিয়া যে, আজ ছানির দিন ছিল না? সমীরুদ্দি সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেঁদে তার মোকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতকগুলো মন্তব্য প্রকাশ করলে যে তিনি সেখানে উপস্থিত থাকলে সমীরুদ্দির বিরুদ্ধে আর একটা কেস হতো। তারপর সে পোয়াটা আখের গুড়ের সাহায্যে আতসের আন্দাজ ভিজে ছোলা উদরাস্ত করে 1 ছিলিম তামাক খেয়ে বিদায় নিলে। ক্রমে রোদ পড়ে গেল। বৈকালের বাতাসের কাছেরই একটা ঝোপ থেকে ডাঁসা খেজুরের গন্ধ ভেসে আসছিল। হলুদ রঙের সোদালি ফুলের ঝাড় মাঠের পিছনটা আলো করেছিল। একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে চলেছিল। বউ কথা কও, বউ কথা কও। শিরোমণি মশাইয়ের বসে বসে মনে হলো 20 বছর আগে তার 8 বছরের পাগলি মেয়ে উমার মতোই একটি ছোট্ট মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় জল অভাবে বুনো কচু ডাঁটার রস চুষেছিল। আজ তারই স্নেহ করুণা এই বিরাট বট গাছটার নিবিড় ডালপালা বেয়ে উঠে এই জলকষ্ট পীড়িত পল্লী প্রান্তরের একাধারে পিপাসার্থ পথিকদের আশ্রয় তৈরি করেছে। এরই তলায় আজ 20 বছর ধরে সে মঙ্গলরূপিণী জলধাত্রীর মতো 10 হাত বাড়িয়ে প্রতি নিঘাত মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিককে জল যোগাচ্ছে। চারিধারে যখন সন্ধ্যা নামে, তপ্ত মাঠ যখন ছায়া শীতল হয়ে আসে, তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর
সেই মেয়েটি অস্ফুট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোন অজ্ঞাত ঊর্ধ্বলোকে তার নিজের শ্রান্তিতে ফিরে চলে যায়। তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি। যে লোকটা জল দিচ্ছিল তার নাম শ্রীনিবাস, যাতে সদ্য। শিরোমণি মশাই তাকে বললেন, ওহে বাপু, তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে 1 ঘটি জল আমায় দাও। আর ব্রাহ্মণের জন্য আনা সন্দেশ আছে বললে না? এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জলসত্র, কণ্ঠে বর্ণালী, উপস্থাপনায় একটি মেয়ের গল্প। আর অবশ্যই কোনো ভুল ত্রুটি থাকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন।